স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি, এইখানে উদ্দীপক এই শখের নিচে আবার এই যে অন্যান্য তথ্য ছিল, তো অন্যান্য তথ্যগুলো আমি পাশে লিখেছি একটু বড় করে দেখানোর জন্য। বড় করে দেখালে পরে বুঝতে সুবিধা হয়। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো নিট মুনাফা বলতে বোঝায় মোট মুনাফা থেকে এই যে মোট মুনাফা 2.5 লক্ষ আছে, এখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করেই নিট মুনাফা হবে, অর্থাৎ মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, যা কারণ অন্যান্য আয় ব্যয় এখানে নাই, সেজন্য মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে নিট মুনাফা হবে। যাই সমাধানের চেষ্টা করি। ক নাম্বারের উত্তর আমরা নিচে লিখব, উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে যাতে সমাধান করতে পারি। ক নাম্বারে বলেছে নিট মুনাফা সমান সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। মোট মুনাফা অঙ্কে দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে। চমৎকার। মোট মুনাফা অঙ্কে দেওয়া আছে 2,50,000 মাইনাস পরিচালন ব্যয় দেওয়া আছে 1,50,000। এটি থেকে এটা বিয়োগ করে আমরা পাবো এই 1 লক্ষ। এটাই মোট মুনাফা, নিট মুনাফা। যদিও এটি পরিচালন মুনাফা নামে পরিচিতি, আমরা জানি যে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে পরিচালন মুনাফা হয়, কিন্তু কোনো অঙ্কে যদি অন্যান্য আয় ব্যয় না থাকে তাহলে যাহা নিট মুনাফা তাহাই পরিচালন মুনাফা। সেজন্য মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করেও নিট মুনাফা হয় যদিও অন্যান্য আয় ব্যয় না থাকে। আমরা আর্থিক বিবরণী যখন করেছি, বিশদায় বিবরণী, তখন দেখেছি। আচ্ছা, এই হচ্ছে ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বারে বলেছে চলতি অনুপাত। উদ্দীপক উপরে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা সমাধান করব। চলতি অনুপাত তো আমরা সবাই পারি, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো পারোই। চলতি অনুপাতের সূত্র কি মনে আছে? হ্যাঁ, অনেকেরই মনে আছে। উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। চলতি সম্পদ নিচে আমরা বের করে নিব আলাদা করে, দিয়ে এখানে লিখব। চলতি সম্পদ নিচে বের করব। চলতি সম্পদের পরিমাণ কোথায় পাবো? এই যে এই ছকের মধ্যে পাবো। তো এই যে এই 3টা চলতি সম্পদ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে মজুদ পণ্যটাকে প্রারম্ভিক ধরবো না সমাপনী ধরবো। শুধু মজুদ পণ্য যদি থাকে অঙ্কের মধ্যে, আর্থিক বিবরণীর সম্পদের মধ্যে, তাহলে এটি সম্পদ হিসেবে গণ্য হবে, কারণ এটি সমাপনী মজুদ। মজুদ পণ্য বলতে সমাপনীটাই বোঝায় যদি প্রারম্ভিক উল্লেখ না থাকে। প্রারম্ভিক থাকলে তো তারিখ থাকবে, তাই না? আচ্ছা, এবার এই মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল এগুলো যোগ করব। মজুদ পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ নগদ তহবিল, টাকা লিখব। মজুদ পণ্য 80,000, প্রাপ্য হিসাব 85,000, নগদ তহবিল 10,000। এই সবগুলো যোগ করে আমরা পাবো 80, 1,65,000, 1,75,000। এটা হচ্ছে চলতি সম্পদ, উপরে লিখব। চলতি দায় নির্ণয় করব। এই অঙ্কে চলতি দায় 2টা আছে, এই যে ব্যাংক জমাতিরিক্ত আর প্রদেয় হিসাবে, এই দুইটায় 50-50, 1 লক্ষ। ব্যাংক জমাতিরিক্ত আর এই প্রদেয় হিসাব 2টা। ব্যাংক জমাতিরিক্ত 50,000, প্রদেয় হিসাবে 50,000, দুইটাই 50,000 করে। 50-50 যোগ করে 1 লক্ষ। তাহলে আমরা পেলাম চলতি সম্পদ 1,75,000, চলতি দায় 1 লক্ষ। 1,75,000কে 1 লক্ষ দিয়ে ভাগ করলে হবে 1.75। 1.75:1 হবে, তাই না? একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য, কারণ এই কোনগুলো চলতি সম্পদ, চলতি দায়, এগুলো তো আমরা পারি। আর আমরা তো বিশেষ করে যারা নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করি তাদের জন্য আরও সহজ। হিসাব বিজ্ঞান অঙ্ক হঠাৎ করে একদিন দেখলে কিন্তু জটিল মনে হবে, কিন্তু যারা নিয়মিত আমার ক্লাসগুলি দেখে, নিয়মিত প্র্যাকটিস করে, তাদের কাছে এগুলো অনেক সহজ। সূত্রটা মনে রাখলে হবে, চলতি সম্পদ বাই চলতি দায়। চলতি সম্পদ কোনগুলা, চলতি দায় কোনগুলা, একটু মনে রাখলেই অঙ্ক সহজ। ওকে, খ নাম্বারের আরও একটি অঙ্ক ছিল কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস কার্যকরী মূলধনের সূত্র 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে উপরে লিখবো চলতি সম্পদ মাইনাস চলতি দায় বা নিচে চলতি দায়। আর আরেকটা সূত্র আছে কার্যকরী মূলধন বা নিচে চলতি দায়। তা আমরা লিখি, একটা সমস্যা নেই। কার্যকরী মূলধন বাই চলতি দায়, কার্যকরী মূলধন বাই চলতি দায়। কার্যকরী মূলধন বের করে উপরে লিখবো, চলতি দায় নিচে লিখবো। কার্যকরী মূলধন নিচে বের করব। আবার অনেক বইতে দেখবে লেখা আছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় বা নিচে চলতি দায়, সেটাও হয় কিন্তু। কারণ কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমি ইচ্ছে করলে এটা এখানে লিখতে পারতাম,
এরকম অনেক বইতে হয়তো লিখছে, আবার এভাবে লিখলেও হবে। আচ্ছা, কার্যকরী মূলধন বা চলতি দায়, কার্যকরী মূলধনের সূত্র চলতি সম্পদ মাইনাস চলতি দায়, সহজ। এবার চলতি সম্পদ কত বের করেছিলাম মনে আছে? খ নাম্বারে কিছুক্ষণ আগে বের করেছি, সম্ভবত হয়েছিল এই 1,75,000, আর চলতি দায় হয়েছিল সম্ভবত 1 লক্ষ, মনে আছে? কিছুক্ষণ আগে তো বের করেছি। তো এটা থেকে এটা বিয়োগ করে 75,000 টাকা, এটা উপরে লিখব, এই 75,000 টাকা উপরে লিখব। তার আগে চলতি দায়টা আরেকবার লিখে নিব, 1 লক্ষ টাকা। চলতি দায়টা কোথায় পেলাম? ওই যে কিছুক্ষণ আগে আমরা বের করেছি, সেখান থেকে নিয়ে আসলাম। এখন মান লিখব। কার্যকরী মূলধন পেলাম 75,000, চলতি দায় পেলাম 1 লক্ষ। এটা থেকে এটা বিয়োগ, এটা দিয়ে ভাগ করে কত পাবো? 0.75:1, তাই না? এটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। সূত্র মনে রাখতে হবে কিন্তু, আবার কার্যকরী মূলধন সমান কি সেই সূত্রও মনে রাখতে হবে। আর সূত্র মনে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেশি বেশি অনুশীলন করা। সূত্র মুখস্থ করলে হবে না, সূত্র অনুযায়ী আবার অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে চলতি সম্পদ আছে মাত্র কয়েকটা, আবার অন্য একটা অঙ্কে চলতি সম্পদ বেশি থাকতে পারে, সেজন্য আমরা অঙ্ক প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না। এবার গ নাম্বারে আমাদের বলেছিল বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। তো বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারের অনুপাত হচ্ছে উপরে নিট মুনাফা, নিচে বিনিয়োজিত মূলধন গুণ 100। এখন বিনিয়োজিত মূলধন নির্ণয়ে 2 ধরনের সূত্র আছে। একটি হচ্ছে এই মালিকানা সত্ত্বের উপর ভিত্তি করে, আরেকটি হচ্ছে মোট সম্পদের উপর ভিত্তি করে। তো আমরা এখন সূত্রটা তো আগে লিখি, মেন সূত্র যেটা বিনিয়োজিত মূলধনের উপরে নিট লাভ, নিচে বিনিয়োজিত মূলধন গুণ 100, এটা হচ্ছে মেন সূত্র। এবার বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করব? এখানে তো আমরা লিখব, কিন্তু বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করব? মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। এই অঙ্কে অলিক সম্পদ নাই, তাই মোট সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োজিত মূলধন বের করা যায়। মোট সম্পদ কি কি? স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ প্লাস অন্যান্য সম্পদ। অন্যান্য সম্পদ নাই, এই অঙ্কে 2 ধরনের সম্পদ আছে, স্থায়ী সম্পদ 3 লাখ, চলতি সম্পদ 1 লক্ষ কত? চলতি সম্পদ এই 3টা যোগ করে 85, 75, 65, 75। চলতি সম্পদ 1,75,000 আর স্থায়ী সম্পদ 3 লাখ, ওই দুটো যোগ করে মোট সম্পদ 3 লাখ হচ্ছে স্থায়ী সম্পদ, আর চলতি সম্পদ 1,75,000, এই দুটো যোগ করলাম। আর চলতি দায় আছে, এই দুটো যোগ করে 1 লাখ। আমি আবারও বলছি, বিনিয়োজিত মূলধন যদি সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োজিত মূলধন নির্ণয় করি, সূত্রটি হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায়। মোট সম্পদ নির্ণয়ের সূত্র স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ। স্থায়ী সম্পদ 3 লাখ, চলতি সম্পদ 1,75,000, এই দুটো যোগ করে 4,75,000। সেখান থেকে চলতি দায় 1 লাখ, খ নাম্বারে বের করেছিলাম, চলতি দায় 1 লাখ। তাহলে 4,75,000 থেকে 1 লাখ বিয়োগ করে আমরা কত পাবো? 3,75,000। এই 3,75,000 টাকা আমরা নিচে লিখব, আর নিট লাভটা উপরে লিখবো এই সূত্র অনুযায়ী। সূত্রের মান এখানে বসাবো। নিট মুনাফা প্রশ্নে দেয়া নাই, কিন্তু আমরা ক নাম্বারে বের করেছি নিট মুনাফা, মনে আছে? ক নাম্বারে নিট মুনাফা কত পেয়েছিলাম ওইটা লিখবো, 1 লক্ষ টাকা। ক নাম্বারে বের করেছি, কিন্তু বারবার বলছি, এই যে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে নিট মুনাফা ক নাম্বারে পেয়েছিলাম ওখান থেকে নিয়ে আসলাম। আর বিনিয়োজিত মূলধন এখানে দেওয়া আছে গুণ 100। এটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো 26.67%। এইভাবে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করতে পারি। নাম্বারে আরেকটা অনুপাত বলেছিল, মোট মুনাফার অনুপাত। এটা তো সবাই পারি আমরা, সহজ, তাই না? উপরে মোট মুনাফা, নিচে বিক্রয় গুণ 100, এটা সূত্র। উপরে মোট মুনাফা, নিচে নিট বিক্রয় গুণ 100। তো এখানে এই বিক্রয় যেটি দেওয়া আছে এটা নিট বিক্রয়। এখন অনেকের মনে হতে পারে তাহলে মোট বিক্রয় আর নিট বিক্রয় কি এক? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এক হয় যদি ফেরত বারটা এগুলি না থাকে। বিক্রয় ফেরত বিক্রয় বারটা যদি অঙ্কে না থাকে, যাহা মোট বিক্রয় তাহাই নিট বিক্রয়। বিষয়টি খেয়াল রাখবো। তাহলে আমরা মোট মুনাফা অঙ্কের মধ্যে দেওয়া আছে 2.5 লক্ষ টাকা, নিট আবার বিক্রয়ের পরিমাণও দেওয়া আছে, সবই তো দেওয়া আছে, খালি মান বসাবো। মোট মুনাফা 2.5 লক্ষ টাকা, এখানে লিখব বিক্রয় 10 লক্ষ টাকা গুণ 100।
2.5 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পাবো 25%। 100 দিয়ে গুণ করলে উত্তর পার্সেন্টেজ লিখতে হয়। তো এইভাবে আমরা মোট মুনাফার হার নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, একটা করে বোর্ড। তো পরের ক্লাসে কোন বোর্ড করবে একটু দেখে যায়। কুমিল্লা বোর্ড 2022 সালের আরও একটি অঙ্ক ছিল, ওই অঙ্কটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।